ঈদের শুভেচ্ছা। ঈদের এই বিশেষ রাজকাহন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে আজকের এই আয়োজন দেখে বুঝতে পারছেন আমরা একদম বিশেষভাবে একজন বিশেষ ব্যক্তির বাড়িতে এসেছি। আজকে আমরা এসেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের বাড়িতে, এবং অন্দরমহলে দেখেই বুঝতে পারছেন তিনি আজকে আমাদের এই আয়োজনের বিশেষ অতিথি। এবং শুধু তিনি নন, তার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে মানুষটির অবদান হয়তো সবচাইতে বেশি, যিনি তার সাথে থেকেছেন, পাশে থেকেছেন, তিনি অর্থাৎ ফারজানা শারমিন পুতুলের যিনি জীবনসঙ্গী, তিনিও আজকে আমাদের এই আয়োজনের অতিথি হয়ে আছেন। আপনাদের দুজনকেই জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই, আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও ঈদের শুভেচ্ছা, আপনার দর্শক শ্রোতাদেরকেও ঈদের শুভেচ্ছা। আমরা ভালো আছি, থ্যাংক ইউ। পুতুলাপা, রাজনৈতিক আলোচনা তো আপনার সাথে অনেক হয়েছে, কিন্তু আসলে একটু অন্যভাবে শুরু করি। আপনি প্রতিমন্ত্রী হবার আগে কিংবা এমপি হওয়ার যে জার্নিটা, সেই জার্নির আলোচনা তো নিশ্চয়ই আমরা করব। তার আগে থেকে আমার আপনার সাথে পরিচয় আছে। সেই পরিচয়টাতে প্রতিবারই কিন্তু আমি আপনার পাশে আসলে এখন যিনি বসে আছেন তাকে দেখেছি, অর্থাৎ সবসময় আসলে নিঃসন্দেহে এই পথ চলায় এই জীবনসঙ্গী যিনি আপনার, তাকে আপনি পাশে পেয়েছেন। সেই জায়গাটা থেকে আমি আজকে শুরু করতে চাই। এই যে ঈদের দিনগুলো বা এই যে রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, সব মিলিয়ে আসলে কেমন লাগে এখন ঈদগুলো? আসলে এই অ্যাচিভমেন্টের পরে ঈদ হচ্ছে প্রথম ঈদ। আর যে সময়টার কথা আপনি বলে, আসলে এটা খুবই টাফ একটা সময় আমাদের জন্য ছিল। যে সময়ে কথা বলতে আমরা ভয় পেতাম। আমরা কথা বলে সুস্থ মতো সশরীরে বাড়িতে ফিরতে পারবো কিনা, এটা একটা টেনশন আমাদের পরিবারের সবার থাকতো। তো ওই সময় খুব স্বাভাবিকভাবে যখন আপনাদের টক শোগুলোতে আমি অ্যাটেন্ড করতাম, তখন আপনি এত নরম করেও কথা বলতেন না আমার সাথে। প্রশ্নগুলো খুব কাটাছেঁড়া থাকতো, আমরা উত্তরও কাটাছেঁড়াই দিতাম। তো তারপরে যে বাড়ি ফেরার যেই জার্নিটা, আসলে সে সময় তিনি খুবই টেনশনে থাকতেন। তো রাতে চেষ্টা করতেন যে আমি যখন যাচ্ছি উনি আমাকে অ্যাকম্পানি করতেন। তো সবসময় উনি আমার শুরু থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতিতে আসা, পথ চলা, স্ট্রাগল, সবসময় উনি আমার পাশে থেকেছেন, এখনো আছেন। বরং অনেক সময় আমি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে বসে যাওয়ার চিন্তা করতাম যে না, ঠিক আছে, দরকার নেই, আমার তো একটা নিজস্ব লাইফ আছে। আমি, আপনারা জানেন যে বাই প্রফেশন আমার লয়ার, এবং আমি খুব ভালো কাজ করি আর কি ওই জায়গাটাতে। তো মাঝে মাঝে মনে হতো যে ঠিক আছে, দরকার নেই, এটা ছেড়ে দিই। বাট হি ওয়াজ দ্য পার্সন যিনি আমাকে বলতো যে নো, ইউ ক্যান ডু দ্যাট, তোমাকে এগিয়ে যেতে হবে। বিকজ কান্ট্রিতে, আমাদের এখনকার দেশে তোমাদের মতো মানুষদের দরকার, যারা রাজনীতিটাকে একটা ভালো জায়গায় নিতে পারবে, দেশটার জন্য কিছু করতে পারবে। সো হি হ্যাজ অলওয়েজ বিন দ্য ইন্সপিরেশন, এবং সামনেও থাকবে আমি জানি ইনশাআল্লাহ। অর্থাৎ এই যে আপনার পথ চলা, এগিয়ে যাওয়ার যেই জার্নি, সেখানে আসলে এই মানুষটি সবসময় আপনার সাথে ছিলেন। আপনার কাছে একটু জানতে চাই ভাই, এই যে আপা বলছিলেন না যে সবসময় একসাথে থেকেছেন, একটা চিন্তা কাজ করেছে। আপনি ব্যক্তি জীবনে তো একজন প্রকৌশলী, সেখান থেকে আসলে আপার তো পুরো পরিবারই আসলে রাজনীতির সাথে জড়িত। সেই প্রকৌশলী থেকে একজন লয়ারদেরকে কিন্তু পারিবারিকভাবে সামলানো একটু কঠিনই আমার মনে হয়। এই জার্নিটা আপনার কেমন গেছে? ইঞ্জিনিয়ার সবাইকেই সামলাতে পারে। তো আমরা লয়ারকেও সামলিয়েছি, রাজনীতিবিদকেও সামলিয়েছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে ও যেহেতু একটা রাজনৈতিক পরিবারকে ইনহেরিট করছে এবং রাজনীতি পরিবার থেকে এসেছে, যার কারণে এলাকার মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। তো আমিও চাইতাম যে নারীরা এগিয়ে যাক। আমার স্ত্রী একজন নারী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে তাকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সে এগিয়ে যাচ্ছে, সে ভালো করছে। তো এই জিনিসটা আহ, যখনই ও ফ্রাস্ট্রেটেড হতো কোনো কারণে, সেটা তখন তো আমাদের উপর সাপ্রেশন হচ্ছিল এবং বিভিন্ন দিক থেকে আমাদের উপর চাপ আসছিল। তো আহ, তখন ও যখন ফ্রাস্ট্রেটেড হতো, আমি তোকে ওকে ইন্সপিরেশন দিতাম যে না, যেহেতু দেশের মানুষ চাচ্ছে, সবাই তোমার পাশে আছে, সো এবং তোমার যে বুদ্ধিমত্তা আছে, তোমার যে ইন্টেলিজেন্স আছে, তুমি ইউ উইল শাইন, ইউ উইল ডু বেটার, সো মুভ অন, ক্যারি অন। তো ওকে সবসময় উৎসাহ করতাম, এবং যে কোনো এলাকার সমস্যা হলে এলাকার ওর লোকজন ফোন করতো যে বাবা, মেয়েকে বলো যে এটা সলভ করতে হবে, মেয়েকে এটা সলভ করতে হবে। রাজনীতিতে আলটিমেটলি দেখা গেছে যে ও ওকে সেন্ট্রালাইজ করে সবকিছু হয়েই গেছে। তো তখন দেখলাম যে না, আমার তো ওয়াইফ ঠিক আছে, আমার ঘরও সামলাচ্ছে, তো দেশের প্রতিও ওর একটা দায়বদ্ধতা আছে। সো আমি ওকে ইন্সপায়ার করে আগিয়ে নিয়ে গেছি আর কি। এই পাশে থাকার জার্নিটা ঠিক কত বছরের এখন, পুতুলাপা? আমাদের বিয়ে হয়েছে 2009 সালে। তো আমাদের ফুল অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা একটা যৌথ পরিবারে বড় হয়েছি। তো
তো সব ভাই বোনেরই আসলে অ্যাফেয়ার ম্যারেজ, বাট আমার বিয়েটা আব্বা পছন্দ করে দিয়েছিলেন। তো তখন থেকে আসলে 2009-এ বিয়ের পরে আমি লন্ডনে পড়াশোনা করতে গেলাম, তখনও উনি আমাকে অ্যাকম্পানি করেছেন। তো আব্বা সবসময় বলতেন যে সে আমার সাথে সারা জীবনেই সে থাকবে, আমাকে সহযোগিতা করবে, পাশে থাকবে। তো আব্বা মারা যাওয়ার পরে মেইনলি আমাদের স্ট্রাগলটা শুরু হলো, পলিটিক্যাল স্ট্রাগলটা। তো তখন আসলে আমরা কেউ রাজনীতিতে ছিলাম না, বেসিক্যালি আমি তো ছিলামই না। কিন্তু আব্বা মারা যাওয়ার পরে যেটা হলো যে ওই যে এলাকার যেটা ও বলছিল যে মানুষের একটা আস্থার জায়গা, ভরসার জায়গা, যে প্রবলেম সলভিং এর জায়গাটা তারা খুঁজে পেল আমার মাঝখানে, যে কোনো একটা ইস্যু হচ্ছে আমি এগিয়ে দিচ্ছি, সামহাও সেন্ট্রাল থেকে হোক, লোকাল লেভেল হোক, প্রবলেমটা সলভ করছি। আর আমি যে জায়গায় কাজ করি, বিং এ লয়ার, ওই জায়গাগুলোতে আমি খুব ওই সময় শেল্টার দিতে পেরেছি মানুষকে। তো ওই শুরু থেকেই ওই জার্নিতে সে ছিল। ইভেন শুধু এটা না, তার স্যাক্রিফাইসের লেভেলটা অনেক বেশি ছিল। যেমন আমি যখন লন্ডন থেকে চলে আসলাম 2013-তে, সাডেনলি আসলাম, আমার বাবা অসুস্থ হয়ে গেলেন, আমি পড়াশোনাটা অর্ধেক রেখে চলে আসলাম আব্বাকে না জানিয়ে। তো তখন আস্তে আস্তে আব্বার শরীর আরও ডিটেরিয়েট করতে থাকলো। তখন ওর একটা স্কোপ ছিল জার্মানিতে সেটেল হওয়ার, তো সেটাকেও সে স্যাক্রিফাইস করেছে ফর মি, যে না এখন তোমার এই ফ্যামিলিতেও তোমাকে দরকার, দেশের জন্য তোমাকে দরকার, সে কিন্তু তখনও যায়নি। এই যে আপনি বাবার কথা বলছিলেন, আপনার বাবা তো নিঃসন্দেহে আপনার জীবনের একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে, সেটা আমরা সবাই জানি। রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, তার মানে রাজনৈতিক পরিবারের ঈদগুলো একটু অন্যরকম হয় যদি আমি ভুল না করে থাকি। অর্থাৎ ছোটবেলা থেকে তো অনেক মানুষ নিয়ে আপনারা ঈদ করেছেন, বাড়িতে সারাক্ষণ সবার আনাগোনা ছিল, সবাই এসছেন। সেই ছোটবেলার ঈদগুলোর কথা মনে পড়ে কি, যখন আসলে বাবা ছিলেন, বাবা নতুন কাপড়টা কিনে দিতেন কিনা, সেই সময়কার কোনো স্মৃতি মনে আছে কিনা? অবভিয়াসলি এটা তো আমাদের জীবনে যেটা হয়েছে কি, এই যে বললাম আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, আমরা 11 ভাই বোন একসাথে বড় হয়েছি। আর আমার মা বড় ছিলেন, আমার বাবা সবার বড় ছিলেন। তো আমার 5 চাচা, 1 ফুপি ছিলেন। তো ঈদের সময়টা যেটা হতো যে আব্বা একই রকম কাপড় কিনতেন না, আমার মার জন্য আলাদা করে বাবা কখনো কিছু কিনেছে এটা হয়নি। আর আমার 11 ভাই বোনের মধ্যে 7 বোন ছিলাম আমরা। তো আপনারা যদি বলতেন যে 1 মাস একই রকম ড্রেস পরে সবাইকে বেরোতে হবে, আমরা সেটা পারতাম, কারণ ড্রেসগুলো ছিল সব একই রকম। সো এই যে ঈদের সময় কাপড়গুলো কেনা বা চাচিদের জন্য, মাদের জন্য এই কাজগুলো করা, আসলে আব্বা একেবারেই খুব আমাদের ভেতরে গেঁথে দিয়ে গেছেন। আমি এবার ঈদে 21টা শাড়ি কিনেছি একই রকম, যে আমার চাচিদের জন্য, মার জন্য, ভাবিদের জন্য, বোনের জন্য। তো হয় কি যে এই এই যে আব্বার কাছ থেকে আসা যে ফিলিংগুলো, আপনি বললেন যে আমার বাবা মানে পুরোটা জায়গা জুড়ে থাকে, হি ইজ মাই এভরিথিং, হি ওয়াজ মাই এভরিথিং। আমার জীবনের বেস্ট ফ্রেন্ড ছিলেন উনি। আমার লাইফে আমার কোনো কথা ছিল না যেটা উনি জানতেন না। তো উনি চলে যাওয়ার পর আসলে অনেক বড় একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে আমাদের সবার জীবনেই। তারপরে চেষ্টা করছি যে এই যে আমাকে দেখলে এখনো সবাই বলে যে ও পটলের মেয়ে। তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। কিন্তু আপনি আসলে জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন একটা লম্বা সময় পর, প্রায় 33 বছর পর আপনি গিয়ে আপনার বাবার চেয়ারে বসেছেন, সেটা নিঃসন্দেহে একজন সন্তান হিসেবে একটা বিশাল বড় পাওয়া। শুধু সেটিই নয়, আপনি পুরো 18 বছর যে এলাকা থেকে আপনি এবারে নির্বাচিত হয়েছেন সেটি কিন্তু আওয়ামী লীগের দখলে ছিল, সেই দখলদারিত্বটা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। একরকম বলা চলে সেই এলাকার জনগণকে আপনি মুক্ত করেছেন। এই যে মুক্তির যে স্বাদ, সেটি কেমন লাগলো? এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আমি যখন আমার রেজাল্ট আউট হলো, আমার পথটা খুব স্মুথ ছিল না, আমাকে স্ট্রাগল করতে হয়েছে প্রচণ্ড। কারণ আমার এখানে যেটা ছিল যে আমাদের দলের ভেতরে বিদ্রোহীও ছিল এখানে। তো তারপরে তো জামাত ইসলামী একটা পার্ট ছিল, হিডেন আওয়ামী লীগ ছিল। সো এখানে সেটা ক্যালকুলেশন করা যাচ্ছিল না যে ভোটগুলো কোন দিকে যাবে। তারপরে একটা বিশাল অংশ হচ্ছে তরুণ ভোটার ছিল। সো আমাকে কাজ করতে হয়েছে প্রচুর। আমি ডোর টু ডোর গেছি মানুষের। আমি লাস্ট 5 মান্থস ধরে আমি মাঠে থেকেছি, নির্বাচনের আমেজে মাঠে থেকেছি আর কি। এমনি তো মাঠে ছিলাম বহু বছর ধরে। তো সেই জায়গাটা থেকে যখন আমার রেজাল্ট আউট হলো, আমি যখন উপজেলা থেকে রেজাল্ট নিয়ে বের হলাম, তখন উপজেলার সামনে দাঁড়িয়ে আর কি আমি সকলকে ধন্যবাদ জানিয়েছিলাম যে এটা আসলে এই পাওয়াটা সবার, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের জন্য পাওয়া, আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। বাট পাওয়াটা যেটা, মানে আমরা ছোটবেলায় দেখতাম যে আব্বা যখন বাড়িতে যেতেন, আমরা মানুষ সাঁতরে আব্বার কাছে যেতে পারতাম না, পৌঁছতে পারতাম না, এত ভিড়। সো জাস্ট নির্বাচনের রেজাল্ট হওয়ার পরের দিনের সকাল এবং রাত পর্যন্ত আমার মেয়ে আমার কাছে পৌঁছাতে পারেনি। তো রাতেও আমাকে বলছে যে আমি তো সারাদিন তোমাকে খুঁজেই পেলাম না। সো দ্যাট টাইম আই ওয়াজ জাস্ট রিভিজিটিং মাই মেমোরিজ, যে ছোটোবেলায় আমার লাইফটা কেমন থাকতো। বাট আমার বাবা খুব ফ্যামিলিয়ার একজন মানুষ ছিলেন। উনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু সপ্তাহের বাজার তিনি করতেন। আর বৃহস্পতিবারে ফ্রিজে কী কী আছে এটা তার মাথায় থাকতো, যে শুক্রবার আমার এটা কিনতে হবে। আমাদের সব ভাই বোনের খেয়াল তিনি রাখতেন, ফ্যামিলির খেয়াল রাখতেন। তো আমি, এটা খুব কঠিন কাজ,
আমি সেভাবেই চেষ্টা করব যে ঘরের দিকেও খেয়াল রাখা, সন্তানের দিকেও এই খেয়াল জায়গাটাতে একটু ভাইয়ের কাছে যেতেই হবে আমার। এই যে বলছিলেন যে বাইরেও সামলাতে হচ্ছে, ঘরেও সামলাতে হচ্ছে, সাধারণ মানুষ হয়তো মনে করেন ওরে বাবা মন্ত্রী, ওনার তো কাছাকাছি যাওয়াটাই খুব কঠিন। রান্না বান্না করেন বাসায়? শি ইজ লাইক মেসি, মানে মেসি যেমন অলরাউন্ডার না, ও ও এরকম অলরাউন্ডার। সে একজন ভালো রাঁধুনি। আমরা যখন লন্ডনে ছিলাম তখন আমার ফ্রেন্ডরা শিডিউল নিয়ে রাখতো যে ভাবি কবে রান্না করবে, সব আত্মীয় স্বজন নিয়ে আমরা এসে রান্না খাবো। এবং ইভেন পার্টিতেও ওর মানে যখন ওদের মিটিং হয়, ওদের মিডিয়া সেলের যে টিম আছে মিটিং হয়, তো সেখানেও সে রান্না যখন নিয়ে যেত তখন সবাই অ্যাপ্রিসিয়েট করতো। তো ওইটা বাদেও সে আমার টেক কেয়ার করতেছে, মানে আমাকে কখনো ফিল করতে দেয় নাই যে মানে ও বাইরে আছে, ঘরের কোনো কিছু ঠিকঠাক নাই, এই জিনিসটা কখনো হয় না। সবচেয়ে প্রিয় আপনার ওনার হাতে রান্না কোনটি, বা ঈদের দিন আসলে কি খেতে পছন্দ কাচ্চি করেন? বিরিয়ানি অবশ্যই, ওর কাচ্চি বিরিয়ানি খেলে আপনি এমএস হয়ে যাবেন। তাহলে আমরা দাওয়াত নিয়েই নিলাম, কাচ্চি বিরিয়ানির দাওয়াত। অবশ্যই। এবং কাচ্চি বিরিয়ানির পাশাপাশি ওর আপনার অ্যারাবিয়ান ডিশ, দেন স্প্যানিশ ডিশ, এবং আপনি যদি কাস্টমাইজ করে বলেন যে এই ডিশটা ওখানে এরকম খেয়েছিলাম, ফ্লেভার এরকম ছিল, আপনি ওকে জাস্ট ডেসক্রিপশন দিবেন, ও ওর মতো করে ওইটাকেই আবার রেপ্লিকেট করে দিতে পারবে। রান্নাটা আমার পছন্দের তার মানে কাজ যিনি ছিল। রাধেন তিনি চুলো বাঁধেন, এই যে প্রবাদটা আছে সেটা একেবারে পারফেক্ট উদাহরণ আর কি। আমার পাশে বসে আছেন তুলপা। এই যে এই জীবনটা আসলে আপনি বলছিলেন আপনারা বিদেশে থেকেছেন একটা লম্বা সময়, আপনার বাবা রাজনীতিবিদ ছিলেন, এই যে গেল 16-17 বছর আসলে অন্যরকম একটা জীবন তো কাটিয়েছেন। বলছিলেন যে বাড়ি থেকে বের হয়ে একটা জায়গায় গেছেন, সেখান থেকে আবার বাড়িতে ফিরতে পারবেন কিনা সেই আতঙ্কটাও কাজ করেছে। একটা লম্বা সময় পর ওরকম আতঙ্কবিহীন সময় পার করছেন, সেরকম আতঙ্কবিহীন একটা ঈদ পার করছেন। সেই আতঙ্ক জায়গার সময়টাতে একটু জানতে চাই, ওই সময়গুলো কেমন ঈদ গেছে আপনাদের? ওই সময় আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার, যত কঠিনই হোক না কেন। আমি দেখেছি ঈদের সময়টাতে যখন আমি ওদের কাছে গেছি, তারা অনেক বেশি সিকিউর ফিল করতো যে না, আমাদের সাথে কেউ না কেউ আছে যারা আমার প্রবলেম আমার পাশে থাকবে। তো যতগুলো ঈদই আমি চেষ্টা করেছি, আব্বা মারা যাওয়ার পরে এটা ও আমাকে খুব সাপোর্ট করেছে যে আমরা একসাথে ঈদে বাড়িতে চলে যেতাম, বেসিক্যালি যেতাম মানুষগুলোর জন্য, কাছে থাকার চেষ্টা করতাম। ওই সময়টা ছিল যে একটা, বলা যায় যে আমরা খেলেছি হচ্ছে ডিফেন্সে, যে ঝামেলা হচ্ছে, ঝামেলাটাকে প্রোটেক্ট করো, মানুষের কষ্ট হচ্ছে সেটা প্রোটেক্ট করো। আর এখন যেটা হচ্ছে যে আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, যেহেতু আমরা সরকারে আছি, বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করেছি, মানুষের কিন্তু এক্সপেকটেশন হিউজ, এবং এক্সপেকটেশনটা কিন্তু 17 বছর এক্সপেকটেশন। সো এখন অনেকটা দেখা যায় যে অনেকের মনে হয় যে আই ওয়ান্ট ইট রাইট নাও, প্রত্যেকের একটা থাকে। প্লাস যেটা থাকে যে না ঠিক আছে আমরা একটু ধৈর্য ধরছি। আবার যেটা হয়েছে যে 17 বছর তো অনেক অত্যাচারের শিকার হয়েছে মানুষ। তো যার গায়ে হাত পড়েছে, আমরা যত ইনস্ট্রাকশন দিই দেখা যায় তার ভেতর থেকে একটা গ্রাজ উঠে আসে, যে হ্যাঁ একটা প্রতিহিংসা উঠে আসে, সেগুলোকে আমাদের দমাতে হচ্ছে নেতাকর্মীকে। তো এবারে ঈদটা যেটা হবে, আমি সাংগঠনিকভাবে ঈদটাকে পরিবারের সাথে তো আছি, সাথে থাকবো। মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব আছে, যেমন যেহেতু আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, এর মধ্যে আমার ঈদ সহ 3টা দিনের আমার যে আমার যে কাজগুলো আছে, কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, আমি সেগুলো এবং এই ঈদের আগে আসলে হয়তো এই সরকার গঠন করার পর সর্বোচ্চ যেটি গুরুত্বপূর্ণ কাজ ছিল ফ্যামিলি কার্ড, সেটিও আসলে আপনার মন্ত্রণালয় থেকে আপনারা পেরেছেন, সেটি করে দেখিয়েছেন। সেটি নিঃসন্দেহে আপনাদের জন্য একটা অন্যরকম অ্যাচিভমেন্ট। অন্যরকম। এই যে জায়গাগুলোতে মানে এই অ্যাচিভমেন্টগুলো আসলে যখন জীবনে আসে তখন কেমন আনন্দ লাগে, এই আনন্দের জায়গাটাতে আমি ফিরবো। আমার একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, জিপিএ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ঈদের বিশেষ রাজকাহন থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের বাসায় বিশেষ আয়োজন নিয়ে। পুতুলাপা, ঠিক যেই গল্পটাতে ছিলাম, একটা লম্বা সময় আপনাদেরকে এক ধরনের যুদ্ধ করতে হয়েছে রাজনৈতিকভাবে, এবং মানুষের কাছাকাছি তো জন্মের পর থেকে, ছোটবেলা থেকেই ছিলেন, যেহেতু আপনি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। এখন এসে যখন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, এবং আপনি, আমি যদি ভুল না করে থাকি, আপনি আরেকটি জায়গায় কিন্তু ইতিহাস গড়েছেন। আপনি সম্ভবত সর্বকনিষ্ঠ নারী সদস্য হিসেবে সংসদে গিয়েছেন। সেটি আসলে আমি নিজে নারী হিসেবে আমারও আসলে বলতেও খুব গর্ববোধ হচ্ছে। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, এই যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, ফ্যামিলি কার্ড তো একটা সময় নির্বাচনী প্রচারণার সময় বলা চলে বিএনপির জন্য ট্রাম্প কার্ড ছিল। ঠিক সেই কাজটি আপনারা ঈদের আগে করতে পেরেছেন, এবং যেই জায়গাগুলোতে তৃণমূল পর্যায়ে একেবারে গৃহহীন মানুষদের হাতে আসলে আপনারা এগুলো দিতে পেরেছেন, সেই অনুভূতি জায়গাটা একটু জানতে চাই, সেই আনন্দটা কেমন ছিল? এটা আসলে আমার যখন আমি যখন শপথ নিচ্ছিলাম মন্ত্রী হিসেবে,
মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, তখন আমি জানতাম না যে আমার আসলে কোন কোন দপ্তরে আমি দায়িত্ব পাচ্ছি। পরে যখন আমি দেখলাম সমাজ কল্যাণে, তো এবং ঠিক তার একদিনের মাথায় আমাদেরকে ফ্যামিলি কার্ড লঞ্চিংয়ের জন্য ডেট বেঁধে দেওয়া হলো। তো ইনিশিয়ালি এটা ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, বিকজ এটা ইটস এ হিউজ প্রজেক্ট। আপনার ইনিশিয়ালি আমরা 14টি ইউনিটে নিলাম কাজটা, কিন্তু আলটিমেটলি আমরা 4 কোটি পরিবারকেই এটা দেবো, ফ্যামিলি কার্ডটা দেবো। তো আপনার তো স্ট্রাকচার থাকতে হবে, প্লাস আপনার প্ল্যানিং থাকতে হবে, যদিও আমাদের পুরো প্ল্যানিংটা আগে থেকে করা ছিল। সো মন্ত্রণালয়ে আমার 7-8টা দিন যেটা গেছে, আমার তো সিনিয়র একজন আছেন, মন্ত্রী মহোদয় আছেন জাহিদ স্যার, প্লাস আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন, দিন রাতে কারো ঘুম নেই। কারণ এটা ছিল যে আমাদের মেইন এজেন্ডার ভিতরে এটা একটা ছিল ফ্যামিলি কার্ড। এবং আমি নিজে যখন ভোট চাইতে গেছি মানুষের কাছে, আমি দেখেছি যে যখন ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতাম তখন মানুষের ভেতরে এটা অ্যাকসেপ্ট করতে অনেক দ্রুত গতিতে। সো আমি বলে এসেছিলাম যে আমি নেক্সট যখন আসবো আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়ে গেছি সেটা নিয়ে আসবো। সো আমার ওখানে খুব ইন্সপায়ারিং একটা বিষয় ছিল যে আমি যদি এটা করতে পারি, আমি কিন্তু ঈদের আগে মানুষের কাছে যেটা বলে এসেছি সেটা নিয়ে যেতে পারবো। সো আমরা প্রচণ্ড কষ্ট করেছি, করে আমরা 14টি ইউনিটে ট্রায়াল বেসিসে আমরা দেখতে চেষ্টা করেছি যে আসলে যে প্রসেসে আমরা যাচ্ছি এটা ঠিক কিনা। সো আমরা যখন লঞ্চ করলাম 10 তারিখে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। এবং সকালবেলা যখন একটা ক্লিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীটাকে লঞ্চ করে এবং মানুষের কাছে টাকাগুলো পৌঁছে গেল, এটা মনে হয়েছিল যে ইয়াস, উই হ্যাভ ডান ইট। আমাদের প্ল্যান ছিল, আমরা এটা ঠিক করতে পারলাম। তবে ইয়েস, ইটস ট্রু যে আমাদের ট্রায়াল বেসিসে করতে গিয়ে আমরা বেশ কিছু এখন এরর পাচ্ছি, যে এররগুলোকে আমরা ঠিক করছি। নেক্সট এক্সপানশনের আগেই আমরা এররগুলোকে ঠিক করে আর কি হিউজ একটা যেটা আমাদের আছে প্রত্যেকটা জেলাতে, সেভাবে আমরা কাজ করি। এই যে দিনরাত কাজের কথা বলছিলেন, একটু ভাইয়ের কাছে আসি। কাজের বাইরে তো আসলে পুতুল আপা একটা অন্য মানুষ, মানে আপনি তাকে আসলে যেভাবে দেখেছেন সেভাবে তো নিঃসন্দেহে সবার দেখার সুযোগ হয় নাই। পুতুল আপার খুব যখন আসলে আমি জানি না অবসর আদৌ পান কি না, যদিও অবসর পান, সবচাইতে প্রিয় কাজ কি? অবসরে প্রিয় কাজ হলো আমরা দুজন কোনো না কোনোভাবে একসাথে সময় কাটাবো। তো সেটা মিটিংয়ের মাধ্যমে হোক বা যে কোনো প্রসেস হোক, আমরা একসাথে আছি, এটাই আমাদের মানে একটা খুবই একটা গোল্ডেন মোমেন্ট বলা চলে। এবং এই ব্যস্ততার মধ্যে আসলে সময় পাওয়াটা খুব টাফ। বাট যেদিন আমরা ঢাকায় ফিরবো আর কি, যে শপথ নেব পরের দিন, তো আমি ড্রাইভ করে আসতেছি, ও আমার পাশে। তো আমি আমি ওকে আফসোস করে বলতেছিলাম যে ইস, এখন আমার মন চাচ্ছে, ওই দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, ও একটা ফুল পেয়েছিল, সেই ফুলটা আমাকে দিয়েছে। পিছনে আমার আমার মানে ভাইরা ভাই সুমন ভাই সেই ফুলের ছবি তুলেছে যে আমরা দুজন ফুল আদান প্রদান করছি, সেটা আবার ফেসবুকে দিয়েছে আর কি। তো ওই দিন আমি ওকে আফসোস করে বলতেছিলাম, দেখো আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমরা তো সবসময় ঢাকা ইউনিভার্সিটিতে দুজন রিক্সা নিয়ে ঘুরি, এটাই হলো আমাদের মোস্ট ডিজায়ারেবল এবং মানে বিয়ের পরে ঘুরেছে? হ্যাঁ, বাহ। যে আমরা টিসিতে বসবো, একটু খুশ গল্প করব, নিজেদের সময় কাটাবো, রিক্সা নিয়ে ঘুরবো। পরিচিত মানুষরা চলে এসে বলে না যে কাকে নিয়ে বসে আছেন, দেখে এসে একটু ঝামেলা করে না মাঝে মাঝে? সামটাইমস না, এখন তো উই আর ম্যারিড না, পাবলিক। হ্যাঁ, তো তারপর হলো যে ল ডিপার্টমেন্টের মাঠে বসে আমরা আড্ডা দেব। সেখানে ওর বড় বোনও ঢাকা ইউনিভার্সিটি ছিল। সো সবাই আমরা বসে ওইখানে আড্ডা দিই আর কি। এটা হলো সবচেয়ে আমাদের খুশির এবং মোস্ট ডিজারেবল We মোমেন্ট। tried to make some quality time for us. আপনার বাড়িতে এসে আমি প্রচুর বই দেখছিলাম, তার মানে বই পড়তে বোধহয় ভালোবাসেন। ও বই পড়তে খুব ভালোবাসে। আর একটু আপনার সন্তানদেরকে নিয়ে জানতে চাই, কয় সন্তান, তারা কি আমার করছেন? একটি কন্যা, আমার একটাই রাজকন্যা, খুবই লক্ষ্মী মেয়ে আমার। ওর নাম নাজা বিনতে হোসেন, ক্লাস 4-এ পড়ছে মানারাতে। সো আমার সকল কাজের একটা ভিকটিম সে, কারণ আমি তাকে খুব কম সময় দিতে পারি, বাট চেষ্টা করি যতটুকু সময় দিই কোয়ালিটিফুল টাইম থেকে দেওয়ার জন্য। আর আমি আমার মেয়েকে খুব ছোট থেকে ওর নিজের মতো করে গড়ে উঠতে দিয়েছি। ওর স্কুলের ব্যাগ আমি কখনো গুছিয়ে দিইনি, ওর জুতোর ফিতাটা আমি কখনো বেঁধে দিইনি। সে অত্যন্ত স্বাবলম্বী এবং ও নিজের মতামতটা যেন নিজে প্রকাশ করতে পারে, নিতে পারে, সেই জায়গাটা আমি ওকে ছেড়ে দিই। কোনো কমপ্লেন নেই আমার প্রতি তার। মাঝে মাঝে একটু অভিমান করে, বোঝা যায়, সময় নিয়ে নিশ্চয়ই। সময় নিয়ে। তো তারপরেও যেহেতু আমি একটি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার এই বাসার পুরো বিল্ডিংয়ে আমার বাবার ফ্যামিলির সবাই থাকেন,
আমি থাকি 5 তলায় ভাড়া থাকি আর কি। নিচে থাকে চাচা চাচি ভাই বোন থাকে। তো আমার মেয়েকে সবাই খুব আদর করে এবং সবার চোখের মণি হয়ে সেই থাকে। তো আমার এসে মাঝে মাঝে খুঁজতে হয় কোন ফ্লোরে সে আছে। তো সে আমাকে খুবই সাপোর্ট করে। তার সাপোর্ট না পেলে আমি কিন্তু এটা করতে পারতাম না আমার জন্য। মানে একটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য ফ্যামিলি সাপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটা আমি 100% পেয়েছি। এই যে বলছেন না আসলে যে এত খ্যাতি এত কিছু, আমি যদি ভাইকে একটু জিজ্ঞেস করি, মাঝে মাঝে কি কখনো কি জীবনে এই যাপিত সময়টাতে কখনো মনে হয়েছে যে যে মানুষটি আসলে আপনার জীবনসঙ্গী হয়েছেন তিনি যদি এতটাও ফেমাস না হতেন, অর্থাৎ এত বেশি পাবলিক ফিগার না হতেন, তাহলে বোধহয় একটু ভালো হতো? এটা ও আসলে ফিল করতে দেয় নাই। মানে এই ব্যাপারটা যে পাবলিক ফিগার বা পাবলিক ফিগারের কারণে বিড়ম্বনা, আমরা তো মানে পলিটিক্যাল ফ্যামিলিতে দেখেই আসছি যে মানুষজনের অ্যাট্রাকশন, মানুষজনের অ্যাটেনশন আমরা দেখেই আসছি শুরু থেকেই। সো এটা আসলে আলাদা করে ওইভাবে ডিফারেন্সিয়েট করার আসলে স্কোপ হয় নাই। বরঞ্চ 2009-এ যদি আপনাদের বিয়ে হয় তাহলে তো বেশ বেশ কয়েকটা ঈদ আপনারা একসাথে পার করেছেন। এবারের এটা তো একটু ভিন্ন, এবারে আপনার যিনি সহধর্মিণী তিনি একজন মন্ত্রী, কেমন লাগছে? হ্যাঁ, এইবার আসলে ওরা তো আসলে মন্ত্রিত্বের স্বাদ এর আগেও পেয়েছে। আমার জন্য এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এবং যত দিন যাচ্ছে আমি আসলে মানুষের আবেগের জায়গাটা বুঝতে পারছি। ওর এলাকার মানুষের আবেগটা অনেক বেশি, এক্সপেকটেশনটা অনেক বেশি। তো এইবার ঈদটা একটু আনন্দময়ের এবং প্লাস দায়িত্ব, মনে হচ্ছে যে দায়িত্বর একটা জায়গাও আছে। যেমন ওর 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 যে দায়িত্ব আছে, দায়িত্বের জায়গা থেকে তো সে সর্বোচ্চ চেষ্টা সবসময় করেই যায়। অ্যালংসাইড হার আমার কাছেও এসে সবাই বলে যে বাবা অমুক জায়গায় রাস্তা নাই, সেটা কিন্তু প্রায়োরিটি বেসিস করে দিতে হবে, বিটিকে বলে দিতে হবে। ওদের এলাকার এটা হলো মানে লোকাল আদরের ল্যাঙ্গুয়েজ, ডাক। যে মেয়েকে বেটি বলে। তো যে বেটিকে বলে দিতে হবে, তা আমি বললাম যে চাচা আপনি সরাসরি যে আপনার বেটিকে বলেন। বলে না বাবা, তোমারও দায়িত্ব আছে যে তুমিও এগুলা ইয়ে করবা। তো এটা একটু ডিফারেন্ট, আনন্দময়। এই যে দায়িত্ব বেড়ে গেছে না ঈদে, কিন্তু শুরুর দিকটাতে তো নিশ্চয়ই এত দায়িত্ব ছিল না। আপনারা বলছিলেন আপনারা লন্ডনে অর্থাৎ দেশের বাইরেও একসাথে ঈদ করেছেন। খুব মজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা? আবার অনেক সময় তো অনেক মন খারাপও হয়েছে, দেশের সবাইকে রেখে আসলে ঈদ করতে হয়েছে, কিংবা বিগত 18 বছর নানান রকমের নির্যাতনের শিকারও তো আপনাদেরকে হতে হয়েছে। ঈদের একটু কোনো স্মৃতি জানতে চাই। লন্ডনে একটা ঈদ করতে হয়েছে আমাকে। এরপরে আর করতাম না, তারও কারণ ছিল। তো ওই ঈদটা ভালো লাগেনি খুব স্বাভাবিকভাবে। ছোটবেলা থেকে অনেক মানুষ নিয়ে ঈদ করে অভ্যস্ত। আর যে কয়েক বছর লন্ডনে ছিলাম, রাতের বেলা সব কাজ শেষ করে আয়োজন করে কান্না করতে বসতাম, দেশের জন্য কাঁদতাম। তো উনি ছিলেন সাথে, তারপরে এটা হতো। তো আমার আসলে খুব মানুষজন এটা পছন্দ, যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি, একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি। তো ঈদের খুশিগুলোই বেশি পেয়েছি আর কি, সবার সাথে মিলে মিশে। দুঃখের স্মৃতি সেরকম নাই। তবে আমার বাবাকে যখন 2007 সালে অ্যারেস্ট করা হলো 1/11-এর সময়, তখন কয়েকটা ঈদ গেছে আমাদের, যেটা আমার বাবা থাকতেন জেলে, আমরা থাকতাম বাইরে। তো একটা ঈদ এরকম গেছে যে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম বাবার জন্য ঈদের সময় 1 দিন বা 2 দিন আগে। তো খাবারটা দিতে দেয়নি বাবাকে ভেতরে, এবং আমাদের সামনে খাবারটা ফেলে দিয়েছিল। তো ওটা আমার কাছে মনে হয়েছিল যে মানুষ এত ইনহিউম্যান কিভাবে হতে পারে, যে ফ্যামিলি থেকে তারা রাজনৈতিক বন্দী, ঠিক আছে, অ্যালিগেশন ছাড়া 1/11-এর যারা কাস্টাডিতে ছিলেন তারা কিন্তু ম্যাক্সিমামই ছিলেন, কিন্তু লেম এক্সকিউজে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমার বাবার নামে কিন্তু কোনো মামলা তারা প্রমাণও কখনো করতে পারেন নাই। যাই হোক, ওই যে একটা স্মৃতি যে আমি বাবার জন্য খাবার নিয়ে গেছি, খাবারটা ফেলে দিয়েছে আমার সামনে, তাকে দিতে দেয়নি, এটা আমার কাছে খুব একটা প্যাথেটিক সিন ছিল। তখন তো আর ঈদ হতো না আমাদের জন্য। সেই ঈদগুলো কাটিয়ে আসলে এবারে নিশ্চয়ই আপনার পুরো এলাকায় যারা আপনাকে নির্বাচনে জয়ী করেছেন তাদের সবাইকে নিয়ে ঈদ করছেন, সেটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালোবাসার। এই ভালোবাসার আনন্দের ঈদের গল্পে আমরা ফিরবো। আমি আরেকটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ আয়োজন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকবো। জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি। পুতুলাপা, ঠিক যে জায়গাটিতে ছিলাম, মানে ঈদের আসলে আপনার দু ধরনের অভিজ্ঞতাই আছে, ভীষণ কষ্টের অভিজ্ঞতা আছে, আনন্দের অভিজ্ঞতাও আছে। আনন্দের অভিজ্ঞতা একটু আমি ভাইয়ের কাছে আসি, যে বিয়ের পরে প্রথম যে ঈদটা ছিল সেই সময়কার গল্পগুলো কি মনে আছে? পরীক্ষায় ফেলে দিলাম নাকি আবার? হ্যাঁ, এটা অনেক বছর হয়ে গিয়েছে। ঈদের সময় ওরকম স্পেসিফিক অভিজ্ঞতা ঠিক বলতে পারবো না। আম, তবে ও প্রথম অভিজ্ঞতা বলতে ছিল যে ও ও প্রথম সেমাই বানিয়েছিল। যাওয়ার আগে সেমাই খেয়েছিলাম, মানে ওই এক্সপিরিয়েন্সটা ছিল অ্যামেজিং। যে সেমাই খেয়ে নামাজ পড়তে গিয়েছিলাম, দেন তারপর সারাদিন আমরা তো একসাথে কাটালাম। তো ওইরকম স্পেসিফিক নাই, কিন্তু একটা
ঈদের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই এই চান্সে। ও প্রেগনেন্ট ছিল, তো আমার বেবির তখন পালস পাওয়া যাচ্ছিল না, মানে when she was pregnant, তো ওইটা লাইক স্পয়েলড। বেসিক্যালি যেটা হয়েছিল যে আমার হঠাৎ করে বেবি পালস পাওয়া যাচ্ছিল না, তো রাতের বেলা এরকম ওরা সাডেনলি আমাকে হাসপাতালে এভার কেয়ারে নিয়ে গেল এমার্জেন্সিতে। অনেকক্ষণ বেবি পালস পাওয়া যায় না, সারা রাত তারা হাসপাতালের বাইরে বসে, আমার ফার্স্ট বেবি তখন। আমিও তো খুব টেনশনে পড়ে গেছি, তখন ঈদের সময় ঢাকায় কেউ ছিল না, বাড়িতে চলে গেছে সবাই। তো পরে ভোর রাতের দিকে বাবুর পালসটা পাওয়া যায় এবং আমরা সারাদিনই হাসপাতালে ছিলাম, দুপুরের পরে আর কি বাসায় এসেছি। তো এটা আমরা খুব ফিল করি যে আসলে মা হওয়া কিন্তু আসলে একদিনে হয় না, হ্যাঁ। তো আস্তে আস্তে ফিলিংগুলো গ্রো করে, যে আমি যাকে দেখিনি, যাকে জানি না, হুট করে দেখছি সে নড়ছে না, হ্যাঁ, তখন ওই ফিলিংগুলো সে ডিফারেন্ট। এটা ঈদের দিন ছিল, ঈদের দিন ছিল এটা আর কি আমাদের জীবনে, হসপিটাল থেকে এসে আমরা নামাজ পড়েছি, এরকম একটা অবস্থা ছিল। এই ভালো খারাপ মিশিয়ে আসলে জীবন, এবং সেখানে আপনারা অনেক দূর এগিয়ে গেছেন, জনগণের জন্য কাজ করছেন, এই যে মানুষের জন্য কাজ করতে পারছেন সেই তৃপ্তিটাও নিশ্চয়ই একেবারে ভীষণ অন্যরকম। তারপরেও মাঝে মাঝে কি পুতলাপা কখনো মনে হচ্ছে যে যদি রাজনীতিবিদ না হতেন কিংবা যদি লয়ারও না হতে, তাহলে আসলে কি হতে চাইতেন? যদি রাজনীতিবিদ না হতেন, আসলে প্রশ্নটা আমার সাথে যায় না। আমি রাজনীতিবিদ হব না, এটাই ছিল আমার ডিসাইডেড ফ্যাক্টর। আচ্ছা, কখনো হতেই চান নাই? একদম, যে আমি কখনো রাজনীতিবিদ হব না, কারণ আমি খুব ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম। আমি ওই যে লোকজনের সাথে কথাবার্তা বলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো কোনো কিছু আমি করতাম না। পছন্দ করতাম না তা না, বাট আমার টাইপটা এরকম ছিল যে গসিপ করি না, গল্প করি না, বাইরে যাই না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাসায় আসলাম, বই পড়ছি, নিজের জগৎ নিয়ে আছি, এরকম একজন মানুষ ছিলাম। তো সেই জায়গা থেকে রাজনীতি করবার ডিসাইডেড ছিল। আমার প্রফেশনটা চয়েস করেছেন আমার বাবা, তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমি ল প্রফেশনে আসি, তো সেটাই আমার মস্তিষ্কে মননে গেঁথে গিয়েছিল এবং সেটাই আমি শুরু থেকে চেষ্টা করেছি যে টু বিকাম আ গুড লয়ার, মানুষের সেবা করার জন্য। তবে এটা ঠিক যে রাজনীতিবিদ না হলে তো হতামই না, লয়ারই থাকতাম। বাট লয়ার না হলে কি আমার খুব পছন্দ ঘর সংসার করা। আমি ঘর সাজাবো, রান্না করব, অনেক মানুষ থাকবে, খাওয়া। আমরা পরিবারে 3 জন মানুষ, কিন্তু আমি যখন আমার রান্নাঘরে গিয়ে দেখবেন বিশাল বিশাল পাতিল, কারণ আমি রান্নাঘরে ঢুকলে আমি 20 জন 30 জনের জন্য রান্না করি। কারণ যদি কখনো শুনি, যেহেতু একই বিল্ডিংয়ে সবাই থাকা হয়, যে আপনি রান্না করছে, তার মানে আর কোনো বাড়িতে চুলা জ্বলবে না আজকে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এটা আমার খুব পছন্দের, যে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাবো, আমরা মুভি দেখতাম, এটা তারই ক্রেডিট। আমি কখনো মুভি দেখতাম না আগে, বিয়ের পরে এটা শুরু হলো। আমি যদি ভুল না করি, ভাই যেটা বলছিলেন, আমরা আসলে এর আগে গল্প করছিলাম অফেয়ারে, যে ঘুরতে যাওয়াটাও আপনি ভাইয়ের কাছ থেকে শিখেছেন। এটা বিয়ের পরে আমাকে কেউ দাওয়াতও দিত না, হ্যাঁ, যে নো শুনতে হবে যে না সে যাবে না। মাও কোথাও বলতেন না, বাবাও না, বন্ধুরা তো নাই, পিকনিকে যেতাম না, কোনো কালচারাল ইভেন্টে যেতাম না। তো বিয়ের পরে হঠাৎ দেখি সে, তখন তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, শুরুর দিকে আপনি বলতাম, এখন হঠাৎ করে রাত্রি 2টার সময় বলছে চলো ঘুরতে যাব। এখন নাও বলা যায় না, একটু মুরব্বী মানুষ, ঠিক আছে বের হলাম। এই করতে করতে দেখা গেল যে প্রতি সপ্তাহে আমরা ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত গিয়েছি, ড্রাইভ করে দিনাজপুর। সে ড্রাইভ করতে পছন্দ করে, ফোন দিয়েছে, বাবা তুমি কোথায়, যে আমি কক্সবাজার ড্রাইভ করে। তারপরে সপ্তাহে একদিন মুভি দেখতে যাওয়া, সিনেমা হলে গিয়ে, এবং লন্ডনে গিয়ে ওটা করেছি, এগুলো তারই ক্রেডিট। ও মুভি দেখতে পছন্দ করতে এমন হচ্ছে যে আমি চেম্বার থেকে বাসায় ফিরেছি, এসে দেখে সেট আপ রেডি, পপকর্ন রেডি, মুভি রেডি, বাধ্যতামূলক মুভি দেখতে হবে, হ্যাঁ। প্রথম দিকে একটু কষ্ট হতো, খারাপ লাগতো, যেহেতু ওটা আমার টাইপ ছিল না। বাট আস্তে আস্তে দেখি যে আসলে ব্যস্ততাটা জীবনে এমন জিনিস যে আপনি যত ব্যস্ত থাকবেন আপনাকে ব্যস্ততা ঘিরে ফেলবে, সেখান থেকে সময়টা বের করাটা খুব জরুরি। এরপরে তো আসলে আপনার জীবনটা অনেক বেশি কর্মময়, এত কিছু করার চেষ্টা করছেন এবং আপনি বারবার আসলে নারীদের জন্য, মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করছেন, এবং আপনি আসলে এখন সমাজ কল্যাণের জায়গাটিতে যেহেতু আছেন, আপনার কাছে করার সুযোগটাও আছে। একটু ভাইয়ের কাছে আসি। ভাইয়া, এই যে আসলে এত কিছু করার চেষ্টা করছেন, বা দায়িত্ব তো আসলে কাঁধের উপর অনেক বেশি, এবং ঠিক যে অবস্থানে বাংলাদেশে এসে ওনারা দায়িত্বটা নিয়েছেন, সেই জায়গাটি থেকে আসলে উপরের দিকে উঠেই নিয়ে যাওয়াটাও অনেক চ্যালেঞ্জিং। হয় না যে অনেক সময় হয়তো কাজের বাইরে ঘরে বসে মনটা একটু খারাপ থাকে, যে চাচ্ছি কিন্তু করতে পারছি না, এত এত চ্যালেঞ্জ। সেই সময়গুলোতে আসলে আপনাদের কিরকম কথোপকথন হয়, বা সাপোর্টটা আসলে কিভাবে দেন? আসলে আমাদের সময়গুলো আমরা স্যাক্রিফাইস করছি দেশের জন্য। বেসিক্যালি আমাদের ওর চিন্তা ভাবনা, ওর চিন্তা চেতনা সব কিছু দেশকে নিয়ে। সো আমাদের আলটিমেটলি
আমরা যখন নিজেদের ভিতর কথা বলি আমাদের রোমান্টিক কথার ভিতরে দেশ চলে আসে। মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আলটিমেটলি মানে আমাদের চিন্তা চেতনা সবকিছু ওর ধ্যান জ্ঞান সবকিছু এখন দেশকে নিয়ে হয়ে গেছে। তো আমি তখন মাঝে মাঝে ধুর তুমি দেশ নিয়ে থাকো, আমাদের মানে আমাদের জীবনের কি হবে। তো বাট তারপরও মানে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এত বড় ওকে একটা স্কোপ দিয়েছেন এবং দেশ সেবার এটা সুযোগ পেয়েছেন, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। এবং আমাদের যত সময় আছে সব কিছু আমরা এর জন্যই ব্যয় করতেছি আর কি। এবং বন্ধু বান্ধবদের কথা আপা বলছিলেন যে আপা আসলে বন্ধু বান্ধবদেরকে খুব একটা সময় দিতেন না, এখন আসলে কি জিনিসটা একটু ভিন্ন রকম হয়েছে কিনা, এখন বন্ধুদেরকে একটু সময় দেওয়া বেড়েছে কিনা, বন্ধুরা এখন অনেক বেশি করে আপাকে নক করছেন কিনা যেহেতু মন্ত্রী হয়েছেন? মন্ত্রী হওয়ার পরে এখন যেটা হয়েছে যে আমরা 10 মিনিটের জন্য অবসর সময় পাচ্ছি না। রাত 1টা 2টা পর্যন্ত লোকজনের কিউ সবসময়ই থাকে, সবাই মানে ভিজিটর থেকে শুরু করে শুভানুধ্যায়ী মানুষজন। এর ভিতরে আসলে স্পেসিফিকলি বন্ধু-বান্ধব যে স্পেসিফিকলি অ্যালোকেশন থাকবে সেটা হয় না আর কি। দ্য ব্লেন্ডিং ইন দ্য সিস্টেম। তারপর আসলে যেই ব্যস্ততার কথা আপনি বলছেন আপা, এটাও নিঃসন্দেহে এক ধরনের ব্লেসিং। কজনের ভাগ্যে আসলে এরকম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সমস্ত মানুষের ভালোবাসাটা থাকে। সেই জায়গাটাতে একটু জানতে চাই সামনে আসলে কিরকম পরিকল্পনা আছে আপনার মন্ত্রণালয় নিয়ে, নারীদেরকে নিয়ে বিশেষ করে আসলে কি ধরনের পরিকল্পনা করছেন? আমাদের কাজের জায়গা কিন্তু প্রচুর। আমার মন্ত্রণালয়ে যেসব কাজগুলো আগে হয়েছে বা যে সকল প্রজেক্ট বা যেসব সেক্টরে কাজগুলো করা পসিবল, তো সেগুলো যদি সত্যিকার অর্থে আমরা করতে চাই, হিউজ ওয়ার্ক এবং স্কোপও অনেক, এবং সেখানে নারীদেরকে খুব ফাংশনালি ইনক্লুড করার জায়গাটাও আছে। আমরা আন্তরিকতার সাথে সেই কাজগুলোকে অ্যাড্রেস করিনি বলে আমার মনে হয়েছে। আবার আমাদের মন্ত্রণালয়ে যেসব অনগোয়িং প্রজেক্টগুলো আছে, এই অনগোয়িং প্রজেক্টগুলোকে আমরা দেখেছি একটা সময় যে একটা সরকারের প্রজেক্ট আর একটা সরকার এসে বন্ধ করে দেয়। তো আমরা যেটা চেষ্টা করছি যে বিগত সময়ের নেওয়া প্রজেক্টগুলোর ফিজিবিলিটি চেক করে, যেগুলো আসলেও দেশের জন্য, নারীদের জন্য অথবা সামগ্রিকভাবে পুরো দেশের জনগণের জন্য কোনো উন্নয়ন ডেকে নিয়ে আসবে, সেই প্রজেক্টগুলো রানিং করা। তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু একটি উদাহরণ ক্রিয়েট করতে পেরেছি বাংলাদেশে, যেটা আপনি বললেন যে সর্বকনিষ্ঠ নারী এমপি এবং সম্ভবত সর্বকনিষ্ঠ নারী মন্ত্রীও বলতে পারেন। তো সেই জায়গাটা থেকে যেটা হয়েছে যে আমাদের কাজের জায়গাগুলো যে অনেক বেশি বিস্তৃত, এবং এই বিস্তৃত কাজের জায়গাটা যে জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো প্রয়োজন নেই, এভরিওয়ান ক্যান ইনক্লুড, এই জায়গাটা আমি তৈরি করতে চাই। এবং আমি এই পর্যন্ত আসতে আমাকে যে স্ট্রাগলগুলো ফেস করতে হয়েছে, আমি চাই যে এই স্ট্রাগলগুলো যদি অন্য কেউ আসে তার জন্য আরেকটু স্মুথ হোক, সেই জায়গাটা আমি ক্রিয়েট করতে চাই। কারণ আমাদের এই বিশাল জনগোষ্ঠীর অর্ধেক কিন্তু নারী। তো আমরা ভেতর থেকে জাগ্রত না হলে কিন্তু এটা হবে না। আমরা যে নিজেদেরকে ইন্সপায়ার্ড না করি, স্ট্রাগল থাকবে, বাধা থাকবে, সবই থাকবে। আমারও ছিল, আমারও পথ কিন্তু স্মুথ ছিল না, কিন্তু আমি তো এসেছি এখানে। আমার ডেডিকেশনটা ছিল, আমি পারবো, এই বিলিফটা নিজের প্রতি আমার ছিল, এবং অবশ্যই ফ্যামিলি সাপোর্টও ছিল। তো সব কিছু মিলিয়ে আমি নারীদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা যদি চাই, আমরা কি না করতে পারি। নিশ্চয়ই। এবং আপনি শুরুতে একটা কথা বলছেন এই যে আপনার এই সুন্দর যে ডাক নামটি আছে পুতুল, সেটি আপনার বাবার রাখা নাম। আপনাদের মধ্য দিয়ে আপনারা আসলে যারা এখন সংসদে বাংলাদেশের এই অর্ধেক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছেন, আমি চাই যে তারা সবাই হয়তো সেরকম পুতুলের মতন ভালোভাবে বাংলাদেশে বেঁচে থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ডিবিসিকে আপনারা এই ঈদের বিশেষ সময়টাতে সময় দিয়েছেন দুজন, অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে একটু ঈদের শুভেচ্ছা থাকে। ডিবিসির সকল দর্শক শ্রোতাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে এটা আমরা সকলে মিলে পালন করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, এটি উন্নত বাংলাদেশ গড়তে পারি, এবং দেশের কাজ করতে করতে যেন ঘর সংসারও সামাল দিতে পারি, সেই দোয়াটুকু করবেন। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপা। ভাই আপনাকেও অনেক ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত ঈদের এই বিশেষ রাজকাহন থেকে। ধন্যবাদ এতক্ষণ ডিবিসির সাথে থাকবার জন্য।